আসসালামু আলাইকুম। নীলকণ্ঠী ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকের গল্প ইট পাটকেল, দ্বিতীয় পর্ব। কলমে সানজিদা বিনতে শফি। আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় আকাশ ভেঙে বৃষ্টি হবে। দমকা বাতাসে চারিদিকের গাছপালা দুলি দুলে উঠছে। বারান্দায় বসে এক মনে সামনে কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছে নূর। কৃষ্ণচূড়া ফুলে গাছটি নতুন সাজে সেজেছে, সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়েছে নূর। মেয়েকে এক ধ্যানে বাইরে তাকিয়ে থেকে দরজায় দীর্ঘশ্বাস ছাড়ল রাফসান শিকদার। দরজায় নক করতেই নূর সেদিকে তাকালো। বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসল নূর। বাইরে দাঁড়িয়ে কেন আব্বু, ভেতরে এসো। মুচকি হেসে ভেতরে আসতে আসতে রাফসান শিকদার বললেন, কী করছিলে মা? এভাবে বাইরে দাঁড়িয়ে ছিলে কেন? নূর বাবার কথায় কোনো প্রত্যুত্তর করল না। রুমে এসে সোফায় বসল। রাফসান শিকদার মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। মেয়েটা কত বড় হয়ে গেছে, অথচ সে খেয়াল করারই সময় পায়। মেয়েও যে তার কাছে আগের মতো বায়নার ঝুড়ি নিয়ে বসে না। কেমন যেন দূরত্ব চলে এসেছে বাবা আর মেয়ের মধ্যে। দীর্ঘশ্বাস গোপন করে নূরের মুখের দিকে তাকিয়ে রইল রাফসান শিকদার। মেয়েটা আগের থেকে আরও বেশি চুপচাপ হয়ে গেছে। তুমি কি কিছু বলতে চাও আব্বু? মেয়ের নির্লিপ্ত গলা শুনে হালকা কেঁপে উঠলেন রাফসান শিকদার। মেয়ে তার মন পড়তে শিখে গেছে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নূর মলিন হাসল, ক্লান্ত গলায় বলল, দরকার ছাড়া তুমি তো আর আমার রুমে আসো না আব্বু, তাই এটা বোঝা খুব একটা কঠিন বিষয় নয়। নির্দ্বিধায় বলতে পারো কি বলতে চাও। রাফসান শিকদারের বুকে কিঞ্চিত ব্যথা হলো। প্রয়োজন ছাড়া কি আসলেই মেয়ের কাছে আসেন না তিনি? অন্যের ওপর দায়িত্ব দিয়ে কি সে মেয়েকে সত্যি সত্যি একা করে দিয়েছে? এভাবে বলো না মা, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাকে আমি আমার বুকের লকারে নিয়ে ঘুরি। তোমার কাছে গল্প করতে আসতে পারি না আমি? আসতেই পারো আব্বু, তবু গল্পের পাঠ আমাদের অনেক আগে চুকে গেছে। আচ্ছা বাদ দাও, তুমি কফি খাবে? না মা, তুমিই বলো, তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। রাফসান শিকদার মেয়েকে বিয়ের কথা বলতে ইস্তস্ত করছেন। মেয়েটারটা তার এখনো ছোট, তার ওপর আসমিনকে মেনে নেবে কিনা তারও একটা ব্যাপার আছে। নূর তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, যা বলতে চাইছো বলে ফেল আব্বু। রাফসান শিকদার বললেন, আমি তোমার বিয়ে ঠিক করেছি মা। আমি যে পেশে আছি তাতে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, তাই আমি চাই যোগ্য কারোর হাতে তোমাকে তুলে দিয়ে যেতে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে ভুল বুঝো না তুমি। নূর এক ধ্যানে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবার ইতস্ততা বুঝতে পারছে সে। মলিন হেসে বাবাকে আশ্বস্ত করার গলায় বলল, আমি জানি তুমি আমার জন্য বেস্ট ডিসিশনটাই নেবে। সমস্যা নেই, কবে বিয়ে করতে হবে বলে দিও, আমি রেডি থাকবো। রাফসান শিকদার আবার বললেন, তোমাকে কিছু কথা বলি মা, মনোযোগ দিয়ে শুনবে। পৃথিবীটা খুব কঠিন জায়গা, এখানে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের জন্য এক একটা পরীক্ষা, তাই নিজেকে সেভাবেই তৈরি করবে। তুমি যদি দুর্বল হও, মানুষ তোমাকে বারবার আঘাত করবে, তাই নিজেকে শক্ত করো। নিজেকে ঠিক এতটা কঠোর করো যে কেউ শত আঘাতেও তোমাকে ভাঙতে না পারে। সম্পর্কে দোহাই দিও ছাড় দেওয়া যাবে না। বুঝতে পেরেছ আমার কথা? নূর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রাফসান শিকদার মুচকি হাসলেন। কিছু কাগজ পাঞ্জাবির পকেট থেকে বের করে নূরের হাতে দিলেন। এখানে আমাদের সমস্ত প্রপার্টি দলিল রাখা আছে।
তোমার 22 বছর বয়সে তুমি সব নিজের কাছে পাবে। এই জায়গায় হতিস তুমি বাদে আরেকজন শুধু জানে, সে আমার কাছে তোমার মতোই বিশ্বস্ত। তুমি হয়তো জানো না, আমি তোমার বিয়ে আসমিনের সাথে ঠিক করেছি। রাফসান শিকদারের কথা শুনে চমকে উঠল নূর। মেয়ের মুখ দেখে হেসে উঠলেন রাফসান শিকদার। মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, আসমিন খুব ভালো ছেলে, তোমাকে ভালোবেসে আগলে রাখবে। দেখো তোমরা আমার ঠিক দুটো হাতের মতো। আসমিন আমার রাজনীতির দিকটা সামলাবে, আর তুমি বিজনেস। তুমি নিজেকে তৈরি করার আগ পর্যন্ত সবকিছু আসমিনই দেখবে। সময় হলে বুঝে নিয়ে তুমি বাবার উপর একটু ভরসা রাখো, তুমি ঠকবে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। এদিকে নূর ভাবনায় পড়ে গেল, কামিনী চৌধুরী বিষয়টা স্বাভাবিকভাবে নেবেন না। 1 সপ্তাহের মধ্যে হুজুরটিকে আসমিন আর নূরের বিয়েটা হয়ে গেল। কামিনী চৌধুরী হাসি মুখেই ছিল সারাটা সময়। নূরের প্রতি মেয়েকে ভালোবাসাও দেখিয়েছেন খুব। নূর শুধু তার ছেলের হাসি হেসেছে। নূরের মতো আসমিনও ছিল নির্লিপ্ত। তার কথা মতোই বাইরে কাউকে তাদের বিয়ে নিয়ে কিছু জানানো হয়নি। নূরের অবশ্যই এতে কোনো মাথা ব্যথা নেই। ঘুম থেকে উঠে ব্রাশ না করি কেউ বিয়ের আসরে বসতে পারে, তার নূরকে না দেখলে বুঝতেই পারত না আসমিন। সেও ট্রেডমিল থেকে নেমে এখানে এসেছে। অবশেষে হুজুরের কথায় অজু করে এসে কবুল বলেছে দুজনে। তাদের বিয়েতে না ছিল কোনো সাজসজ্জা আর না ছিল কোনো আয়োজন। বিয়ে পড়ানো শেষ হতেই নূর নিজের রুমে গিয়ে আবারও শুয়ে পড়েছে। আজ সে সারাদিন ঘুমাবে। আসমিন নিজের রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত নূরকে কোলে করে নিজের রুমে নিয়ে এলো সে। নূরের ঘুম ভেঙে গেছে নড়াচড়ায়। চোখ খুলে অবাক হয়ে বলল, কি করছেন এসব? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান বলছি। আসমিন বলল, পালকি করে নেওয়ার অপশন নেই আপাতত, তাই কোলে করেই তোমাকে তোমার স্বামীর রুমে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ইটস টোটালি এক্সপেক্টেড চার্জ। আসমিনের কথা শুনে নূর লজ্জা পেয়ে গেল। চোখ নামিয়ে চুপ করে রইল আসমিনের বাহুতে। আসমিন তা দেখে বাঁকা হাসল। নিজের রুমে ঢুকে নূরকে বেডে নামিয়ে দিয়ে নূরের রক্তিম মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ও আল্লাহ, তুমি লজ্জা পাচ্ছ? এও কি সম্ভব? নূর কোনো উত্তর না দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আসমিনও মুচকি হেসে নূরের পাশে শুয়ে নূরের কানে ফিসফিস করে বলল, আমার শূন্য বুক অনেকদিনই তোমার অপেক্ষায়। এখানে একটু মাথা রাখবে নূর? ভয় পেও না, তোমার অনুমতি ছাড়া কিছুই করবো না। সম্পর্কের পূর্ণতা তুমি তখনই পাবে যখন আমার মনে হবে তুমি আমার ভালোবাসা সহ্য করার জন্য তৈরি। ততদিন না হয় আমরা প্রেমটা আয়েশ করি। কি বলো? নূর চোখ শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। এই লোক এখন প্রেমের কথা বলছে, অথচ সে কবেই তার প্রেমে বরফের মতো জমে বসে আছে। এই প্রেম প্রকাশ হওয়ার ভয়েই তো তার থেকেই নিজেকে এতটা দূরত্বে রাখা। আসমিন এক হাতে নূরের কোমর টেনে নিজের কাছে নিয়ে নিল। নূরের মাথা নিজের বুকে চেপে ধরে আস্তে আস্তে করে বলল, ঘুমাও। আজ সারাদিন ঘুমিয়ে না হয় আমরা 500 দিন উদযাপন করব। তুমি চাইলে আমি কয়েকটা চুমুও দিতে পারি। আমাকে কিপটে ভেবো না, বর হিসেবে আমার মন অনেক বড়। বলতে বলতে নূরের সারা মুখে চুমু খেয়ে ফেলল আসমিন। দেখো, প্রমাণও দিয়ে দিলাম। নূর হা হা করে তাকিয়ে রইল আসমিনের দিকে। মনে মনে বিড়বিড় করে উঠল, অসভ্য একটা। বিয়ের 6 মাসের মাথায়
কামিনী চৌধুরী হঠাৎ করেই নিজের আগের রূপে ফেরা শুরু করেন। কথায় কথায় নূরকে অলক্ষী, অপয়া বলে অপমানে অপদস্থ করতে থাকেন। নূর অবশ্য তাতে খুব একটা পাত্তা দেয়নি, নিজের মতো করে জীবন কাটাতে থাকে সে। আসমিন কিংবা রাফসান শিকদার কাউকে এই ব্যাপারে কিছুই বলতো না নূর। এর মধ্যে তাদের জীবনে আবির্ভাব ঘটে লারা নামক এক রমণীর। কানাডায় আসমিনদের প্রতিবেশী ছিল তারা। লারা আসমিনকে ছোটবেলা থেকেই পছন্দ করত। তবে এক আসমিন মজে থাকার মেয়ে লারা নয়। কানাডায় আরও অনেক ছেলেদের সাথে তার সম্পর্ক ছিল। ম্যাডিসন নামের এক ছেলের সাথে 2 বছর লিভ ইন রিলেশনে ছিল সে। কিছুদিন আগে কামিনী চৌধুরীর সাথে যোগাযোগ হলে কামিনী চৌধুরী আসমিনের কথা বলে লারাকে। এও বলে যে কয়েকদিন পরেই আসমিনের ডিভোর্স হয়ে যাবে। আসমিনকে পেতে চাইলে লারা যেন বাংলাদেশে চলে আসে। লারাও মেডিসিনকে কিছু না বলেই বাংলাদেশে চলে আসলো। লারা বাবা মাও মেয়েকে পূর্ণ সমর্থন করে। লারা বাবা কানাডায় অনেক বড় বিজনেসম্যান। ভাইয়ের সম্পত্তি তো এখন তাদেরই। সাথে লারাটা পেলে সোনায় সোহাগা। কামিনী চৌধুরী কুৎসিত পরিকল্পনার কথা কেউই জানতে পারল না। কয়েকদিনের মধ্যেই লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। বিষয়টা নিয়ে অবশ্য কেউ মাথা না ঘামালেও গম্ভীর হয়ে রইলেন আমজাদ চৌধুরী। এতিম আমজাদ চৌধুরী পড়াশোনায় ভালো হয়, স্কলারশিপ নিয়ে যায় কানাডায়। বাবা মা মারা যাওয়ার পর নিজেদের অনাথ আশ্রমেই বড় হয় সে। পূর্ণবয়স্ক না হয় বাবার সম্পত্তি সব ম্যানেজারই সামলাতো। 20 বছর বয়সে সম্পত্তি সব নিজের নামে আসার পর বাংলাদেশে বিজনেস লুটিয়ে কানাডায় পাড়ি জমান আমজাদ চৌধুরী। দেশের অনাথ আশ্রম সে নিজের আরেকটা ঘর মনে করে। অনাথ আশ্রমের দায়িত্বে থাকা ফাদার দেখাশোনা করেন সব কিছু। সমস্ত খরচ অবশ্য আমজাদ চৌধুরী নিজেই চালায়। কানাডায় গিয়ে কামিনী চৌধুরীর সাথে পরিচয়। ভালোবেসে বিয়ে করেছিলেন কামিনী চৌধুরীকে। রাফসান শিকদারও তাতে আপত্তি করেনি। বাবা মামারা বোনকে সে খুব আদরে মানুষ করেছে, তাই তো তার সুখী মুখ্য। দুজনই একসাথে কানাডায় পড়াশোনা করত। কখনো বুঝতে পারিনি তার প্রেয়সীর ভেতরটা এতটা কুৎসিত। লারা আসার পর থেকে আসমিন খুব কম কথাই বলতো লারার সাথে। নির্বাচন মাথায় নিয়ে ব্যস্ত সময় পার করছে রাফসান শিকদার ও আসমিন। বিরোধী দলীয় নেতা আইমান তালুকদার উঠে পড়ে লেগেছে তাদের পেছনে। আসমিনের চমৎকার বুদ্ধিমত্তার জন্য কিছুতেই পেরে উঠছে না। তবে হাত গুটিয়ে বসেনি সে, শুধু একটা সুযোগের অপেক্ষা। নির্বাচনী প্রচারের জন্য নূরকেও খুব একটা সময় দিতে পারছিল না আসমিন। বহু কষ্টে সময় বের করলেও লারার জন্য তা কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যেত। আসমিন রেগে কিছু বলতে গেলে নূর তাকে থামিয়ে দিত। বাড়ির মেহমানের সাথে এমন আচরণ মোটেই শোভনীয় নয়। সেই সুযোগটাই লুফে নিতে লাগল লারা। দূরত্ব সৃষ্টি হলো আসমিনের সাথে নূরে। মাঝে মাঝে রাতেও দেখা হতো না দুজনের। গভীর রাতে এসে আবার ঘুরিয়ে বেরিয়ে যেত আসমিন। অন্তর্মুখী হয় নূরেরও খুব একটা বন্ধু ছিল না। একমাত্র তানভীর সাইদি ছিল নূরের ছোটবেলার বন্ধু। দুজন দুজনের প্রাণ টাইপের বন্ধুত্ব তাদের। তাদের জীবনে কালবৈশাখী ঝড় হয়ে আসে তানভীরের জন্মদিনের রাতটা। রাতে পার্টি থাকায় নূর আর কলেজে যায়নি। সারাদিন বাসায় থাকা প্ল্যান করে সে। বাবার সাথেও খুব একটা দেখা হয় না নূরের। একাকিত্বেই অভ্যস্ত সে। তবে মাঝখানে আসমিনের যত্নের অভ্যাস ব্যাঘাত ঘটিয়েছে। এখন খুব শূন্যত অনুভব হয় আসমিনকে ছাড়া। নিজের রুমের বারান্দায় বসেছিল নূর। ফোনের মেসেজ টিউন বেজে উঠতেই ভ্রু কুচকে গেল তার। এ সময় আবার কে মেসেজ দিচ্ছে? মন্ত্রী সাহেব নয় তো? মুখে মুচকি হেসে ঝুলিয়ে মেসেজ অপশনে ঢুকতেই চোখ স্থির হয়ে গেল নূরের। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে আসমিন আর একটা মেয়ের অন্তরঙ্গ ছবি। কোন এক অভিজাত হোটেলের রুমে বিভস্ত এক নারীকে বুকে নিয়ে শুয়ে আছে আসমিন। এতটা ঘনিষ্ঠতা আজ পর্যন্ত তারাও হয়ে ওঠেনি। নির্লিপ্তভাবে চোখ সরিয়ে নিল নূর। ফোনটা জায়গা মতো রেখে আগের মতোই প্রকৃতিতে বিভোর হলো সে। সন্ধ্যায় রেডি হয়ে বেরিয়ে পড়ল তানভীরের বাড়ির উদ্দেশ্যে। নূরকে বোনের নজরেই দেখে তানভীর। জন্মদিনের অনুষ্ঠান শেষ হয় 10টায়। অথচ নূর জানতে পারল না সন্ধ্যা 7টায় তার একমাত্র অবলম্বন তার বাবা তাকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গেছে সন্ত্রাসীদের গুলিতে। কয়েক হাজার কল এসে জমা হয়েছে নূরের ফোনে। আসমিনের লাস্ট মেসেজ ছিল, কোথায় তুমি নূর? যেখানেই থাকো তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। মামার গুলি লেগেছে, তোমাকে দেখতে চাইছেন তিনি।
না হয় আমাকে বলো কোথায় আছো, আমি তোমাকে পিক করছি। একা বের হওয়ার দরকার নেই, প্লিজ ফোনটা রিসিভ করো, আমার খুব টেনশন হচ্ছে। মিনিট কয়েক পরেই আসমিনের ফোনে মেসেজ এলো, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। গুলি তো লেগেই গেছে, মরে তো আর যায়নি। আমাকে আর বিরক্ত করবেন না, গীতিকারের সাথে কথা বলছি। সব ঠিক থাকলে আজকেই আমার ক্যারিয়ারের সূচনা হয়ে যাবে। আপনার অনুপস্থিতিতে এই গানই আমাকে সঙ্গ দিয়েছে, তাই সবার আগে আমার ক্যারিয়ার। শক্ত চোখে মেসেজটা পড়ে চোখ বন্ধ করে ফেলল আসমিন। এটা নূরের মেসেজ নয়, হতেই পারে না, তার নূর এমন কথা কিছুতেই বলতে পারে না। তবে কোথায় নূর? এদিকে নূরের অবহেলায় পড়ে থাকা ফোনটা বারান্দা থেকে তুলে নিয়েছিল কামিনী চৌধুরী। আসমিনকে মেসেজটা সেই করেছে। লারা তানবীরের সাথে নূরের কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিল কামিনী চৌধুরীর কাছে। কামিনী চৌধুরী নূরের ফোন থেকে সেই ছবি আসমিনের মোবাইলে সেন্ড করে দিল। ছবি দেখার আগে খবর এলো ব্যস্ততম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আফসান শিকদার। ঘামে লেপটে যাওয়া শুভ্র পাঞ্জাবি গায়ে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল আসমিন। আমজাদ চৌধুরী স্তব্ধ হয়ে গেল। শুধু হাফ ছেড়ে বাঁচল কামিনী চৌধুরী। এই বিশাল সাম্রাজ্য এখন তার। একমাত্র ভাইয়ের মৃত্যুতে শোক করতে না পারলেও কান্নার অভিনয় করলো পাক্কা অভিনেত্রীদের মতো সে। হাসপাতালে বারান্দায় ভাইয়ের শোকে গড়াগড়ি খেয়ে কান্না করা বোনের আর্তনাদ ফলাও করে প্রচার করা হলো। আসমিন এসে সামনে নিল তার মাকে। আমজাদ চৌধুরীর স্ত্রীর অভিনয় বুঝেও চুপ করে রইলেন। মৃতদেহ নিয়ে নূর মঞ্জিলে পৌঁছানোর 1 ঘন্টা পরে বিধ্বস্ত অবস্থায় খালি পায়ে দৌড়ে বাড়িতে প্রবেশ করল নূর। নিউজ দেখে সে দৌড়ে এসেছে সারা রাস্তা, পা থেকে রক্ত ঝরছে সমানে। সেদিকে অবশ্য হুঁশ নেই নূরের। বাবার মৃতদেহের সামনে গিয়ে ধপ করে বসে পড়ল নূর। কাঁপা কাঁপা হাতে হাত বুলিয়ে দিল বাবার শান্ত মুখশ্রীতে। লাশের বুকে মাথা রেখে শুয়ে থাকলো কিছুক্ষণ। আজ থেকে এই বুকটা চিরদিনের মতো হারালো সে। তার বাবা আর নেই ভাবতেই নিঃশ্বাস আটকে আসছে নূরে। তার থেকে কয়েক হাত ধরে বসে আছে আসমিন, তার পাশে গা ঘেঁষে বসে লারা। সেই মুহূর্তে সবচেয়ে নিকৃষ্ট মানুষের পরিচয় দিল কামিনী চৌধুরী। নূরকে টেনে সরিয়ে নিল রাফসান শিকদারের বুক থেকে। পরপর কয়েকটা চড় লাগিয়ে দিল তার গালে। আসার পর থেকে এক বিন্দু পানিও চোখ থেকে বের হয়নি নূরে। থাপ্পড় খেয়েও সে নির্বাক চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন চোখ সরিয়ে নিল নূরের থেকে। নূর নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখলো আসমিনের মুখ ফিরিয়ে নেওয়া। আরেক দফা শক্ত করলো নিজেকে। কামিনী চৌধুরী একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে নূরের উপরে। বেহা, চরিত্রহীন মেয়ে মানুষ। বাবার মৃত্যুর আগেও তার সাথে দেখা না করে পরপুরুষের সাথে রংঢং করে এখন এসেছে নাটক করতে। নষ্টা মেয়ে কোথাকার। লজ্জা করে না এমন নোংরামি করতে? আমার ভাইয়ের আশেপাশেও আসবি না তুমি। তোর এই কলঙ্কিনী মুখ নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। কামিনী চৌধুরী থেকে এক পলক তাকিয়ে নূর আসমিনের সামনে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় আসমিনকে বলল, আপনার কিছু বলার আছে মন্ত্রী সাহেব? আসমিন একরাশ বিরক্তি নিয়ে তাকালো নূরের দিকে। ভয়ঙ্কর চোখে তাকিয়ে কর্কশ গলায় বলল, যে মেয়ে নিজের বাবার ভালোবাসার মূল্য দিতে জানে না, সে আমার ভালোবাসার মূল্য দেবে কিভাবে? বাবার মৃত্যুর থেকে যার ক্যারিয়ার বড়, সে মেয়েকে আমি আমার জীবনে চাই না। দেখা গেল আমাকে মৃত্যু মুখে রেখে সে নিজের স্বপ্ন পূরণ করতে চলে গেল। এই নূরকে আমি ভালোবাসিনি, তাই এই নূরের জায়গা আমার জীবনে নেই। নূর শান্ত চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। তার চোখে বাবা হারানোর শোক নেই, স্বামীর প্রতারণা, অবিশ্বাস, ধোঁকা, কোনো কিছুর জন্যই যেন অনুভূতি নেই। চোখে নেই এক বিন্দু নোনা জল। আসমিনের সামনে থেকে বাবার লাশের পাশে গিয়ে বসে নূর। বাবাকে জড়িয়ে ধরে ক্লান্ত গলায় বলল, তুমি মানুষ চিনতে ভুল করেছ আব্বু। অযোগ্য মানুষের হাতে নিজের মূল্যবান রত্ন তুলে দিয়েছ।
আমাদের শেষ দেখাটা সুখকর হলো না আব্বু। যে শূন্যতা নিয়ে তুমি চলে গিয়েছ, আমাকে তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। পরপারে ভালো থেকো আমার সুপার হিরো। আমি তোমার রত্নের যত্ন নেব। কামিনী চৌধুরী তেড়ে আসতে নিতেই আমজাদ চৌধুরী তাকে শক্ত হাতে থামিয়ে দিল। ভয়ঙ্কর চোখে তাকিয়ে বুঝিয়ে দিল ফলাফল ভালো হবে না। স্বামীর কড়া চাহনিতে থেমে গেল কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইল নূরের দিকে। বাবার কপালে চুমু খেয়ে নিজের রুমে চলে গেল নূর। রাফসান শিকদারকে দাফন করতে নিয়ে যাওয়ার সময় সে নিচে আসেনি। তানভীর সারাটা সময় চুপচাপ সবকিছু দেখে যাচ্ছিল। নূরের শান্ত ব্যবহার ভাবাচ্ছে তাকে। নূরের পিছু পিছু সেও এসেছিল এখানে। কামিনী চৌধুরী নূরকে আঘাত করার সময় যখন সে রেগে এগিয়ে যাচ্ছিল, তখন নূরের ইশারায় থেমে যায় সে। তখন থেকেই সারা শরীর রাগে চলছে তার। রাফসান শিকদারের দাফন শেষ হলো রাত 2টায়। দলীয় নেতাসহ হাজার হাজার মানুষ তার জানাজা অংশগ্রহণ করেছে। বিরোধী দলীয় নেতা আয়মন তালুকদারও এসেছেন জানাজায়। সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেল খুনিকে ধরার জন্য। আসমিন হিংস্র বাঘের মতো শত্রুদের একে একে শেষ করতে লাগলো। তবু কোথাও কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছিল না। সারা রাত বাইরে কাটিয়ে ভোরে বাসায় আসে আসমিন। রক্ত জবার মতো লাল চোখ নিয়ে রুমে ঢুকতে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। বারান্দায় দাঁড়িয়ে থাকা সত্য বাবা হারানো মেয়েটার দিকে ফিরেও তাকায় না সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানার শরীরটা এড়িয়ে দেয় সে। সেদিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল নূর। চোখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে আপন মনেই গান গাইছে। কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়লো আসমিনের চোখ থেকে। তানভীরের সাথে নূরের ছবিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। নূরকে সে অবিশ্বাস করছে না, তবে এই মুহূর্তে নূরকে বাঁচাতে তাদের মধ্যে দূরত্ব থাকা জরুরি। যতই কষ্ট হোক না কেন, কাল পর্যন্ত অপরাধীকে বোঝাতে হবে তার জালে আসমিন ফেসেছে। নূরের প্রতি দুর্বলতা দেখালে সে নূরের উপর আক্রমণ করবে। অজানা শত্রুকে আর সুযোগ দেওয়া যাবে না। বিপুল ভোটে জয়লাভ করেছে আসমিন। এত বড় প্রাপ্তিতেও তার চোখে মুখে খুশির লেশমাত্র নেই। পার্টি অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় আসতেই ভ্রু কুঁচকে গেল তার। সমস্ত বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। একমাত্র কামিনী চৌধুরী আর লারাকেই প্রফুল্ল দেখালো। আমজাদ চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আসমিন খুব একটা মাথা না ঘামিয়ে বাবার পাশে গিয়ে বসল। চারিদিকে ফুলের তোড়ায় ভরে গেছে। সবাই শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছে। নূর কোথায় আব্বু? তাকে দিয়ে তোমার কি দরকার? আমজাদ চৌধুরীর কর্কশ গলা শুনে থতমত খেয়ে গেল আসমিন। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বার কয়েক নূরকে ডেকেও যখন সাড়া পাওয়া গেল না, তখন আসমিন উত্তেজিত হয়ে দ্রুত পায়ে সারা বাড়ি খুঁজল। আসমিনের চিৎকার শুনে কামিনী চৌধুরী সহ সবাই হাজির হলো বিশাল ড্রয়িং রুমে। আসমিন দৌড়ে এসে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, নূর কোথায় আব্বু? আমজাদ চৌধুরী বললেন, চলে গেছে। আসমিন বিস্ফোরিত চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। মুহূর্তে ভয়ের জায়গায় চোখে এসে ভিড় করল ক্রোধ। চিৎকার করে বলল, চলে গেছে মানে? কোথায় গেছে নূর? আমি বলেছিলাম না নূর যাতে বাসা থেকে বের না হয়? কে বের হতে দিয়েছে ওকে? আসমিনের ভয়ঙ্কর রূপ দেখে কেঁপে উঠল কামিনী চৌধুরী। কপালের ঘাম কাঁপা কাঁপা হাতে মুছে লারার দিকে তাকালো। তার ওই একই অবস্থা, থরথর করে কাঁপছে সে। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালেন। রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে চিৎকার করে বললেন, মা মরা মেয়েটা তোমার নিজের রক্ত ছিল কামিনী। তার উপর কিসের এত রাগ তোমার বলতে পারো? ছোট থেকে তাকে অবহেলা অপমান করে তার কোমল হৃদয়টা তুমি বিষিয়ে দিয়েছ। আমি বাধা দিলে আমাকেও কথা শোনাতে ছাড়নি। ভাইজান একটা
কোমল ফুল তুলে দিয়েছিল তোমার হাতে, অথচ তুমি তার জীবনটা কাটায় ভরে দিয়েছ। এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার কত বেলা না খেয়ে কাটিয়েছে তার কোনো হিসাব নেই। সব কিছুতেই মেয়েটা মেনে নিয়েছিল। তাহলে তাকে এভাবে ঘর ছাড়তে বাধ্য করলে কেন তুমি? তার চরিত্রে সবার সামনে দাগ লাগালে কেন? উত্তর দাও কামিনী। স্বামী রেহেন রূপে কলিজা শুকিয়ে গেল কামিনী চৌধুরী। আসমিন অবাক চোখের বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার মায়ের দিকে। সেদিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল কামিনী চৌধুরী। আসমিন যেন বোবা হয়ে গেল। টলমলো পায়ে দেয়ালের উপর হাত রেখে নিজেকে সামলালো। মরার উপর খাড়া ঘা হয়ে আগমন হলো তানবীরের। কারোর দিকে না তাকিয়ে নিজের ফোনটা কানেক্ট করে দিল ড্রয়িং রুমের টিভিতে। সাথে সাথে টিভির স্ক্রিনে ভেসে উঠল নূরের পরিশ্রান্ত পরাজিত মুখখানা। ভিডিওটি গাড়ির ভেতরে বসা করা। আসমিন দৌড়ে এসে দাঁড়ালো টিভির সামনে। কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দিল নূরের মুখখানা। জয়ের জন্য অনেক অনেক শুভকামনা মন্ত্রী সাহেব। আপনার এই সাফল্য ভরা জীবনে আমার মতো অপয়া থাকা মানায় বলেন? ভালোবাসলে বিশ্বাস করতে হয়, ভালোবাসায় ভরসা করতে হয়। কোনো ঠুনকো আঘাত যদি ভেঙে দেয় তাহলে বুঝতে হবে সেখানে কোনো ভালোবাসা ছিল না, পুরোটা অভিনয় বা মোহ। আপনার বেলা অবশ্য ঠিক কোনটা বুঝতে পারছি না। আপনি যখন বলেই দিয়েছেন আমি আপনাকে আর কি ভালোবাসবো, নিজের বাবাকেই তো ভালোবাসতে পারিনি, তখন আর নিজের হয়ে কোনো সাফাই আমি দিব না। আমি চলে যাচ্ছি, আপনাকে সমস্ত সম্পর্ক থেকে মুক্তি দিয়ে চলে যাচ্ছি। প্রমাণস্বরূপ এই ভিডিওটি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন। যেহেতু আমাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়নি সেহেতু ডিভোর্স পেপার দিতে পারলাম না। ভিডিও শেষে আপনার জন্য সারপ্রাইজ আছে, দেখে নেবেন প্লিজ। মিসেস চৌধুরীকে টেনশন করতে নিষেধ করবেন। আমি নামক বোঝা সারা আপাতত বিদায় হচ্ছি, তবে আমি ফিরব। আমার আব্বুর খুনিদের ভয়ঙ্কর মৃত্যু দিতেই আমি ফিরব। কিন্তু আপনার জীবনে কখনো না মন্ত্রী সাহেব, কষ্ট দিয়েছেন আমাকে। অবিশ্বাসের আগুনে জ্বালিয়ে আমাকে মেরে ফেলেছেন আপনি। লাশের কি কারোর প্রতি ভালোবাসা থাকে বলেন? ভালোবাসা বেশি আপনার হৃদয় বিষাক্ত হোক এই দোয়াই রইল। আমার ফিরে আসা পর্যন্ত জীবনটাকে উপভোগ করুন। নূর ফিরে আসলে স্বস্তির নিঃশ্বাস না দুষ্কর করে দিবে। রাফসান শিকদারের মেয়ে তেজিব নূর শিকদারের ওয়াদা এটা। নূরের জ্বলন্ত চোখের দিকে এক মনে তাকিয়ে রইল আসমিন। নূরের ভিডিও বন্ধ হতে স্ক্রিনে সেদিনের আসমিনের ছবিগুলো ভেসে উঠল। রাফসান শিকদারের মৃত্যুর দিন সকালেই পাঠানো হয়েছে নূরকে। আসমিন একের পর এক ধাক্কা সামলাতে পারল না। মস্তিষ্ক অচল হয়ে গেল। অতিরিক্ত চাপের ফলে মাইনর অ্যাটাকও হয়ে গেল আসমিনের। অ্যাটাক হয়ে গেল আমজাদ চৌধুরীর। আমজাদ চৌধুরী মেঝেতে লুটিয়ে পড়া ছেলেকে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন। সিংহের মতো দাবি বাড়ানো মানুষটা কিভাবে দেখে সবার চোখে অশ্রুর পুরো ভিড় করল। দেহরক্ষীরা আর তানবীর মিলে আসমিনকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। আমজাদ চৌধুরীর ছেলের সাথে যেতে নিয়ে স্তব্ধ ভীমর কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, আমার ছেলে যদি কিছু হয় তোমাকে আমি নিজের হাতে খুন করবো কামিনী। ভুল করেও নিজের এই নোংরা চেহারা আমার ছেলের সামনে নিয়ে আসবে না। আব্বু ড্রাইভারের খোঁজ পেয়েছ? আমি পাইনি ম্যাম, লোকটা হয়তো দেশে নেই। তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলাম তার পুরো পরিবার ওই দিনের পর থেকেই নিখোঁজ, কোথাও তাদের পাওয়া যায়নি। নূর জিজ্ঞেস করলো, মন্ত্রী সাহেব এসেছেন? অমি বলল, না ম্যাম, তবে রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। অমি নামের ছেলেটা নূরের পার্সোনাল সেক্রেটারি। তার এক কথায় সে জীবন দিয়ে দিতে প্রস্তুত। প্রচুর বিশ্বাসী হয় নূর, তাকে সবসময় কাছেই রেখে। এতক্ষণ নিজের রুমেই কথা বলছিল তারা।
আমি বেরিয়ে যেতেই নূর সোফা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আজ আকাশে চাঁদ নেই, মেঘের কবলে পুরো আকাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের দিকে চোখ সরিয়ে নিতে তাকাতেই আসমিনের গাড়ি ঢুকতে দেখল নূর। কালো 10টা গাড়ির দ্বিতীয় গাড়িটাই আসমিনের। সেদিকে তাকিয়ে ক্রূর হাসি হাসল নূর। আপনি আমাকে নিয়ে আসেননি মন্ত্রী সাহেব, আমি চেয়েছি, তাই আজ আমি এখানে। শত্রুকে কখনো চোখের আড়াল করতে নেই, তাকে সবসময় রাখতে হয় চোখের সামনে। আপনি আমার শত্রু নন, আপনি আমার জয়। আপনাকে হারিয়ে তো আমি বারবার জয়ের সাথে অনুভব করব, তাই আপনি থাকবেন আমার চোখের সামনে। যতটা সামনে থাকলে আপনার প্রতিটা লোমকূপের খবরও আমি জানব, ঠিক ততটা কাছে। রাফসান শিকদারের মেয়ে আমি, তারই রক্ত। আপনি যে এত বছর শিখেছেন তা আমার জন্ম থেকেই শেখা। আমার রক্তেই রাজনীতি। তাহলে এখন না হয় সমানে সমানে টক্কর হয়ে যাক। প্রতি মুহূর্তে আপনি ভয় পাবেন, আমাকে হারানোর ভয়, আর আমি আপনাকে সেই পরিস্থিতিতে নিয়ে দাঁড় করিয়ে দেব। কথাগুলো বলে হাসল নূর। সাদা গাউনের সাথে হালকা গোলাপি রঙের ওড়নাটা গলায় পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে গেল সে। ততক্ষণ আসমিন বাসায় এসে ঢুকেছে। ড্রয়িং রুমে সানভির সাথে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে একটা কথা বলছে হয়তো। নূর সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি গিয়ে তার বাবার জন্য বরাদ্দকৃত কাউচে গিয়ে বসে পড়ল। রাফসান শিকদার মারা যাওয়ার পর থেকে সেখানে আর কেউ বসেনি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আসমিন স্বাভাবিকভাবেই এক পলক তাকিয়ে আবার নিজের কাছে মন দিল। সানভি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার। আসমিন বিরক্ত চোখে তাকালো সানভির দিকে। আসমিনের দৃষ্টি দেখে সানভি আর কিছু বলল না। কারণী যদি রুমেই ছিলেন। নূর অমিকে বলল, সবাইকে ডেকে নিয়ে আসতে। অমি মাথা নাড়িয়ে চলে গেল সবাইকে ডাকতে। কামিনী চৌধুরী এসে নূরকে রাফসান শিকদারের কাউচে দেখে খেপে গেলেন। তেড়ে তার দিকে যেতেই নূর বিরক্ত চোখে তাকালো। পাশে থাকা মেয়েগারটা আটকে দিল তাকে। কামিনী চৌধুরী সেদিকে তোয়াক্কা না করে চিৎকার করে বলল, এখানে বসেছিস কোন সাহসে? বেহায়া মেয়ে, লজ্জা করলো না এই বাড়িতে এসে আবার নিজের কলঙ্কিত মুখে সবাইকে দেখাতে? আজকেই বেরিয়ে যাবে এখান থেকে। আসমিন ক্লান্ত চোখে সবকিছু দেখছে। বিরক্তি আর রাগ তরতর করে বেড়ে চলছে তার। কামিনী চৌধুরীর পেছনে আমজাদ চৌধুরী এসেছিলেন। তিনি এতক্ষণে বসে পড়েছেন সোফায়। আসমিনও গিয়ে বাবার পাশেই বসল। নূর কামিনী চৌধুরীর দিকে শান্ত চোখে তাকিয়ে মেয়েঘাটটাকে উদ্দেশ্য করে বলল, আগামী 10 মিনিট আমি কোনো রকম ডিস্টারবেন্স চাই না, তাই এই মহিলার মুখটা বন্ধ করে দাও। এতে যদি অন্য কারো সমস্যা হয় তাহলে তাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। আসমিন সোফায় গা হিলিয়ে বসে আছে। মাথা যন্ত্রণায় দপদপ করছে। চোখ খুলে রাখাও দায় তার, তবুও সেখানে বসে আছে। মেয়েঘাটটা ততক্ষণ আসমিন কামিনী চৌধুরীর মুখে টেপ লাগিয়ে দিয়েছে। হাত দুটো ধরে থাকা কামিনী চৌধুরী কিছু করতে পারছে না, শুধু আগুন চোখে তাকিয়েছে নূরের দিকে। আমজাদ চৌধুরী খারাপ লাগলেও সে চুপ করে আছে। কামিনী চৌধুরী অন্যের কাছে এতটুকু কিছুই না। নূর বলল, আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে আমার কোনো সমস্যা ফেস করতে না হয়। যেহেতু এতদিন আপনারাই সব কিছু সামলেছেন, সেহেতু কোনো কিছু করার আগে আমার আপনাদের জানানোই হতো। হালকা নিঃশ্বাস নিয়ে আবার বলল, কাল থেকে আমি অফিসে জয়েন করব। আগের এমপ্লয়িকে 1 মাসের নোটিসে চাকরি থেকে বাদ দেওয়া হবে। আমার টিম আমার সাথে কাজ করবে, তারা কালকেই বাংলাদেশে এসে পৌঁছাবে। অফিসের দায়িত্বে যে আছে তাকে বলে দেবেন আব্বু মারা যাওয়ার পর থেকে সমস্ত হিসাব এই 1 মাসে আমার টিমকে বুঝিয়ে দিতে। যাদের যে চাকরি যাবে তাদের মধ্যে পুরনো যারা আছে তারা আঙ্কেলের কোম্পানিতে জয়েন করবে, আর হিসাবে যত পরিমাণ টাকা খাটতে থাকবে তা মিসেস চৌধুরীর অ্যাকাউন্ট থেকে পূরণ করা হবে। কারণ
নুরানি মাল্টিন্যাশনাল কোম্পানির অ্যাকাউন্ট তিনিই হ্যান্ডেল করতেন। কারো কোনো প্রশ্ন থাকলে তা করার অনুমতি নেই। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কোম্পানি যেহেতু আমার, তাই আমার সিদ্ধান্তই শেষ কথা। আসমিন চোখ বন্ধ করে গায়ে এলিয়ে বসে আছে। ঘুমিয়ে পড়েছে হয়তো। সেদিকে তাকিয়ে গাছটা চলে গেল নূরে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে নিল সে। এদিকে কামিনী চৌধুরীর অবস্থা নাজেহাল। রাগ আর ভয় দুটোই ঘিরে ধরেছে তাকে। এত বছরে সে কোটি কোটি টাকা সরিয়েছে কোম্পানি থেকে। আমজাদ চৌধুরী এ বিষয়ে কিচ্ছু জানে না। সেদিনের পর থেকে আসমিন আজ পর্যন্ত তাকে মা বলে ডাকেনি। সরাসরি কোনো কথাও বলে না তার সাথে। অনেক কষ্টে আমজাদ চৌধুরীর সাথে সম্পর্কটা ঠিক রেখেছে সে। এখন এমন কিছু শুনলে সেও না আবার মুখ ফিরিয়ে নেয় তার থেকে। ভয় কামিনী চৌধুরীর কলিজা লাফাচ্ছে। নূর অমির দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, ঢাকার সবচেয়ে বড় বড় হসপিটালগুলোতে খোঁজ লাগাও আমি। অর্গান, চোখ, লিভার এসবের কারেন্ট রেটগুলো জেনে নাও। খুব শীঘ্রই আমাদের কাজে লাগবে। আসিন বাদের সবাই চোখ বড় বড় করে তাকালো নূরের দিকে। সানবীর শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, এগুলো জেনে কি হবে ম্যাম? নূর বাঁকা হাসলো। কামিনী চৌধুরীর দিকে তাকে ক্রুড় গলায় বলল, আপনি বড্ড অবুঝ সানবীর। টাকার ঘাটতি যদি অ্যাকাউন্টে টাকা দিয়ে পূরণ না হয়, তাহলে তো এগুলো কাজে লাগবে। এক টাকাও ছাড় দেওয়া হবে না। নূর মেয়েগার্ডের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরীকে ছেড়ে দাও। উনি হয়তো কিছু বলতে চান। আর মন্ত্রী সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তার ঘুম ভাঙানোটা এই মুহূর্তে জরুরি। বরকে চুমু খেয়ে ঘুম থেকে তুলতে হয়, পানি মেরে নয়। বিজনেসের পাশাপাশি রোমান্সটাও শিখে নিও নূর। আমাদের এখনো বাসর করা বাকি। আসমিন চোখ বন্ধ করে বোমাটা ফেললো ড্রয়িং রুমে। আমজাদ চৌধুরী কেসে উঠলেন ছেলের কথা শুনে। সে যে একটা নির্লজ্জ ছেলে পয়দা করেছে, এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। নূর কটমট করে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন আর মোঙা ভেঙে তাকিয়ে বাঁকা হাসল। সবার দিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলল, আজ থেকে রাত 3টা থেকে সকাল পর্যন্ত আমার কাছে রোমান্স শেখার ক্লাস করবে। সব কিছুই হাতে কলমে শিখিয়ে দেবো তোমায়। টানা 1 সপ্তাহ ক্লাস করলে তুমি একেবারেই রোমান্টিক হয়ে যাবে, বুঝলে? বাবা মার সামনে এসে বলতে লজ্জা করছে না তোমার? অসভ্য হচ্ছে দিন দিন, বললেন আমজাদ চৌধুরী। লজ্জা করলে বাবা হবো কি করে? আমাকে অসভ্য বলার আগে নিজের দিকে তাকাও। তুমি ভালো মানুষ হলে আমি তো পৃথিবীতে আসতাম না। এত কথা না বলে ছেলের বাসর করার ব্যবস্থা করো। নাকি দাদা হতে চাও না জীবনে? আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ফোঁস করে বললেন, সত্যি করে বলো তো কামিনী, এটা কার ছেলে? সত্যি বলে ক্ষমা করে দিব। এটা তো আমার ছেলে হতেই পারে না। কামিনী চৌধুরী স্বামীর দিকে কটমট করে তাকিয়ে রুমে চলে গেলেন। আসমিন তখনই চলে গেল নিজের রুমে। থমথমে পরিবেশে রেশ কেটে এখন সবাই মুখ টিপে হাসায় ব্যস্ত। সকাল সকাল ফর্মাল ড্রেসে অফিসের জন্য রেডি হয়ে নিচে এসেছেন ওর। অফ হোয়াইট কালার লেডিস কোটের সাথে কালো প্যান্ট, চুলগুলো পয়েন্টাল করে বাঁধা। আসমিন সেদিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী নুরির দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, গুড মর্নিং মা। রাস্তা শিকদারের জন্য বরাদ্দিকৃত চেয়ারে বসতে বসতে নূরও হাসি মুখে আমজাদ চৌধুরীকে গুড মর্নিং জানাল।
অফিসের প্রথম দিনের জন্য শুভকামনা। অনেক অনেক এগিয়ে যাও তুমি, আমি আছি তোমার সাথে। নূর প্লেটে পরোটা নিতে নিতে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হাসল। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে রসিকতার স্বরে বলল, ধন্যবাদ আঙ্কেল, তবে এই মুহূর্তে দোয়া মিসেস চৌধুরীরই বেশি প্রয়োজন। আপনি বরং তাকে একটু দোয়া করে দিন। বলা তো যায় না আর কখন এভাবে রাজকীয় ক্ষমতা নিয়ে আপনাদের সামনে বসতে পারেন কিনা। আমজাদ চৌধুরী মলিন চোখে তাকালো নূরের দিকে। আসমিন এক মনে খেয়েই যাচ্ছে, তার এদিকে কোনো ধ্যান নেই। আজ তার অনেক কাজ, দলীয় কিছু কর্মসূচি আছে। আজ মন্ত্রী পরিষদ আর সারাদিন থাকতে হবে, তার আগে বাসার গুরুত্বপূর্ণ কাজটাও শেষ করতে হবে। নূর খাওয়ার মাঝে লারা এসে হাজির হলো নূর মঞ্জিলে। আসমিনের পাশের চেয়ারে বসে আসমিনের দিকে অসহায় চোখে তাকালো। নেকা কান্না করে বলল, বিয়ে ডেটটা কবে ফিক্সড করবে আসমিন? হঠাৎ করে বিয়েটা ভেঙে যাওয়ায় আমাদের অনেক হিউমিলিটেড হতে হচ্ছে। পাপা সোসাইটিতে মুখ দেখাতে পারছেন না। প্লিজ আমার সাথে তুমি এমন করো না। সবাই জানে আমিই তোমার বউ হব। এভাবে বিয়েটা ভেঙে দিলে আমার বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি আসমিন। আসমিন নির্লিপ্ত চোখে লাড়ার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। আসমিনের এমন কাছাড়া ভাব দেখে মনে মনে রাগে ফুঁসে উঠল লারা, কিন্তু চেহারায় তা প্রকাশ করলো না। মনে মনে বলল, একবার শুধু বিয়েটা হয়ে যাক, তোমাকে আর তোমার পুরো পরিবারকে আমি লারা আমার পাচাটা গোলাম যদি না করিয়ে রাখি, তাহলে আমার নামও লারা নয়। নূর ভ্রু কুচকে সেদিকে তাকালো। লারা নূরের দিকে তাকিয়ে আসমিনের আরেকটু কাছাকাছি গিয়ে বসলো। আসমিন লারার দিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, কোলে বসতে চাও? আমজাদ চৌধুরী চোখ বড় বড় করে তাকালো আসমিনের দিকে। নূর সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের কফিতে মনোযোগ দিল। লারা আসমিনের দিকে লাজুক চোখে তাকিয়ে মিনমিনি গলায় বলল, সবার সামনে বেডরুমে গেলে ভালো হতো না? আসমিন বলল, দরকার নেই, তুমি এখানেই উঠতে পারো। ওকে। আসমিন টেবিল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পালন সাইজের লোকটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, বাহাদুর, লারাকে কোলে নাও। আজ সারাদিন সে তোমার কোলেই থাকবে। আজ আর তোমার অন্য কাজ নেই। আসমিনের শান্ত গলা শুনে বাহাদুর নামে লোকটা বাহাদুর চোখে আসমিনের দিকে তাকালো। আসমিনের শান্ত গলাটা যে কতটা ভয়ঙ্কর তা সে হাড়ে হাড়েই জানে। তাই কাল বিলম্ব না করে দ্রুত পায়ে সে শক্ত হাতে লারাকে কাঁধে তুলে নিল। লারার মনে হচ্ছে কি লোহা দিয়ে তাকে চেপে ধরেছে। চোখের পলকে কি থেকে যে কি হয়ে গেল বোঝার আগে বাহাদুর নামে কালো পালোয়ান সাইজের লোকটা তাকে কোলে নিয়ে একটা চেয়ারে বসে পড়ল। কামিনী চৌধুরী সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আমজাদ চৌধুরী একটা শব্দ করেই হেসে ফেললেন। সানভি আর অমি এতক্ষণ সবকিছু নীরবে চোখে দেখলো, এবার দুজনেই মুখ টিপে হাসতে লাগলো। নূর অমির দিকে তাকিয়ে লারা বসা চেয়ারটা দেখিয়ে শক্ত গলায় বলল, এটা এখনই বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা করো। কামিনী চৌধুরী তাচ্ছিল্যের সুরে বলল, চেয়ার ফেলে কি হবে? তোমার বরকে ও অনেকবারই ছুঁয়েছে, এখন তো তার সাথে বাসরও করতে চাইছে। আমি ফেলেছি বলে সে ছুঁতে পেরেছে, না হলে কারো সাধ্য নেই নূরের জিনিসের দিকে হাত বাড়ানো। নূরের টেস্ট এতটাও খারাপ না মিসেস চৌধুরী, বাঁকা এসে বলল নূর।
আসমি তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে কফিতে শেষ চুমুক দিল। নূর দাঁড়িয়েছে অফিসে যাওয়ার জন্য। নূর বলল, তাড়াতাড়ি অফিসে আসবেন মিসেস চৌধুরী। আসমিন নিজের চেয়ার ছেড়ে নূরের মুখোমুখি দাঁড়ালো। শুভ্র পাঞ্জাবির হাতটা সামান্য গুটিয়ে ঘাড় হালকা কাত করে নূরের দিকে পাকা এসে তাকালো। নূর ভ্রু কুচকে তার দিকে তাকে হাত গুটানো শেষ হতেই হুট করে আসমিন নূরকে কোলে তুলে নিল। নূর চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিন ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে চলে যাচ্ছে নিজের রুমে। আমজাদ চৌধুরী মুখ কুচকে তাকিয়ে রইল ছেলে যাওয়ার দিকে। সানভি আর রমি সেদিকে পাত্তা না দিয়ে বসে গেল ব্রেকফাস্ট করতে। আজ যাদের যেতে লেট হবে তারা বুঝে গেছে। ওকে এইভাবে কোথায় নিয়ে গেল তোমার স্যার? আমজাদ চৌধুরীর প্রশ্ন থতমত খেয়ে গেল সানভি। ও কিভাবে জানবে কোথায় নিয়ে গেল? তবুও সন্ধিহান কণ্ঠে বলল, কাল রাতে ক্লাসটা মনে হয় এখনই করাবে। রাতে তো ম্যাম যায়নি স্যারের রুমে। আমজাদ চৌধুরী কটমট গলায় বলল, চুপ করো বেয়াদব ছেলে। যেমন স্যার তেমন তার বিয়ে। এসব কটে অসভ্য হচ্ছে দিন দিন। সানভি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে পরোটা খাওয়া মনোযোগ দিল। আমি মনে মনে হেসে রুটি খাচ্ছে। কামিনী চৌধুরী কটকট করে বেরিয়ে গেল বাসা থেকে। লারার বাবার সাথে কথা বলতে হবে। এত বছরের সাজানো প্ল্যান কিছুতেই এই 2 দিনের মেয়ের জন্য সে নষ্ট হতে দেবে না। অমিত ওকে মেসেজ করে আবার খাওয়ার মন দিল। আসমিন নূরকে নিজের রুমে নামিয়ে সাথে সাথে দরজাটা লক করে দিল। এখন এই দরজা আসমিনের ইচ্ছা ছাড়া আর খুলবে না। খুলতে হলে পাসওয়ার্ড লাগবে। নূর সেদিকে আগুন চোখে তাকালো। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে নূরকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। এক হাতে কোমরটা পেঁচিয়ে ধরে হালকা উঁচু করে নিজের মুখ বরাবর বলল নূরকে। নূরের পা ফ্লোর থেকে 3 ইঞ্চি উপরে। নূর বলল, ছাড়ুন আমাকে। নূরের শান্ত গলায় ছাড়ন গলা ঠোঁট বাঁকিয়ে হাসল আসমিন। নূরের ঠোঁটে ঠিক বাঁ পাশে গাঢ় চুমু খেয়ে ফিসফিস করে বলল, রাতে আসতে বলেছিলাম তোমায়, আসুনি কেন? ছাত্রী হিসেবে তুমি ফাঁকিবাজ হতেই পারো, কিন্তু স্যার হিসাবে আমি মোটেও ফাঁকিবাজ নেই। তুমি ফাঁকি দিবে আর আমি তোমাকে যেখানে পাবো সেখানেই ক্লাস করাবো, হোক সেটা রাস্তা, ড্রয়িং রুম, অফিস বা বেডরুম। এখন তোমার ইচ্ছা, তুমি কোথায় ক্লাস করতে চাও? আসমিনের কথা শুনে ক্রুর হাসল। আসমিনের চোখের দিকে তাকিয়ে সেও ফিসফিস করে বলল, অনেক বড় টিচার হয়ে গেছেন মনে হচ্ছে। তা কয়জনের সাথে ইন্টিমেট হয়ে অভিজ্ঞতা অর্জন করলেন? প্রোটেকশন নিয়েছিলেন তো? দেখা গেল HIV পজিটিভ হয়ে বসে আছেন। আমি আবার নিজেকে নিয়ে খুবই প্রোটেক্টিভ। আগে মেডিকেল চেক আপ করিয়ে আসুন না মন্ত্রী সাহেব। পাসের কথা না হয় আমরা পরে ভাববো। আসমিন শান্ত চোখে তাকালো নূরের দিকে। মলিন হেসে কাঁদা গলায় বলল, সেটা তো তুমি 4 বছর আগেই দেখে গিয়েছো নূর। আমার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট তো সেদিনই দেওয়া শেষ। তবে আজ এত প্রশ্ন কেন? স্ত্রী হিসাবে আমার অর্ধাঙ্গিনী তুমি। আমার সব কিছু অর্ধেক তোমার, হোক সেটাই যাবি। নূরের ঠোঁটে কয়েক মিনিটে লম্বা চুমু খেয়ে গলায় মুখ গুজে দিল আসমিন। নূর চোখ বন্ধ করে শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখে গুনবে কয়েক ফোঁটা পানিও গড়িয়ে পড়ল আসমিনের কপাল বরাবর। আসমিন নূরের গলা ছোট ছোট চুমু দিয়ে সেদিন নূর আসমিনের যেখানে কামড় বসেছিল সেই জায়গাতে আসমিনও দাঁত বসিয়ে দিল। নূর হালকা আর্তনাদ করে উঠল, সাথে সাথে ছাড়ল না আসমিন। কয়েক সেকেন্ডে দাঁত দিয়ে কামড়ে ধরে রেখে আস্তে আস্তে ছেড়ে দিল।
নূরকে নিচে নামিয়ে কামড়ের স্থানে আলতো করে চুমু দিয়ে মন্থর গলায় বলল, উইশ ইউ ভেরি গুড লাক ফর ইউর ফার্স্ট ডে ইন অফিস। অফিসে নূরে 30 জনের টিম সহ নূরকে প্রবেশ করতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বিশাল বিল্ডিংয়ের 8তলার রাজস্থান শেখদের অফিস। প্রতিতলায় তাদের ভিন্ন ভিন্ন কোম্পানির অফিস থাকলেও 8তলায় হেড অফিস। সব কোম্পানি এখান থেকে পরিচালনা করা হয়। নূর সবার দিকে এক পলক তাকিয়ে কনফারেন্স রুমে চলে গেল। আমিও বাকি 30 জন নূরের সাথে কনফারেন্স রুমে গিয়ে নিজেদের জায়গায় বসে পড়লাম। নূর রাজস্থান শেখদের চেয়ারের সামনে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। পাথরের চোখ ফেটে অশ্রু আজ বেরিয়ে আসতে চাইছে। চোখ বন্ধ করে নিজেকে সামলে ফেলল নূর। এখনো অনেকটা পথ বাকি। এভাবে ভেঙে পড়লে পরে দুর্গম পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়বে তার। নূর নিজের বাবার চেয়ারে বসে অমিকে উদ্দেশ্য করে বলল, সব ফ্লোরে প্রজেক্টর সেট করে দাও অমি। কামিনী চৌধুরীকে আগামী 7 মিনিটের মধ্যে অফিসে হাজির হতে বলো। সাথে এটাও বলে দাও, যদি সে সময় মতো এখানে উপস্থিত হতে না পারে তাহলে পরবর্তীতে আমার সিদ্ধান্তই হবে তার শেষ সিদ্ধান্ত। তার কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্যতা থাকবে না। আমি ইয়েস ম্যাম বলি দ্রুত নিজের কাজ কমপ্লিট করতে চলে গেল। নূর রাফসান শিকদারের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ল। রাফসান শিকদার খুন হওয়ার পরে এই চেয়ারে এখন পর্যন্ত আর কেউ বসেনি, এমনকি আসমিনও না। নূরের মনে হচ্ছে চেয়ারে নয়, বাবার কোলেই চড়ে বসে আছে সে। বাবা আদুরে হাতে তার মাথায় হাত তুলে দিচ্ছে। মনে হচ্ছে বাবার গায়ের গন্ধ এখনো চেয়ারেই লেগে আছে। নূরের চোখের কোণে বেয়ে এক ফোঁটা জল জড়িয়ে পড়ল। নূর সন্তর্পণে তা মুছে নিল কেউ দেখার আগে। আসমিন গাড়িতে বসে নূরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সেও আজ অফিসে যাচ্ছে, মিটিংয়ে থাকতে হবে তাকে। কোনো প্রস্তুতি ছাড়াই বাঘিনীর সামনে যাচ্ছে সে। দেখা যাক তার বাঘিনী কিভাবে তাকে কুপকাত করে। নূর সোজা হয়ে বসে চারিদিকে চোখ বুলিয়ে নিল। তার টিম মেম্বার নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছে। এখানকার সবাই আমজাদ চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে। ছোটবেলা থেকেই নূরের তাদের সাথে সখ্যতা। কামিনী চৌধুরী তিক্ত কথা থেকে বাঁচাতে আমজাদ চৌধুরী নূরকে প্রতিদিন বিকেলেই অনাথ আশ্রমে নিয়ে যেতেন। ছোটবেলায় সবাই নূরকে স্নেহ করত। নূরও খুব সহজেই মিশে গেছে তাদের সাথে। 4 বছর আগে নূর দেশ ছাড়ার আগে কৌশলে এই 30 জনের টিমকে তাদের কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চে উচ্চপদে জয়েন করে দিয়ে যায়। এটা অবশ্য আমজাদ চৌধুরীর বুদ্ধি ছিল। তিনি টিম মেম্বারদের নূরের জন্যই তৈরি করে দেন। এরা প্রত্যেকে নূরের এক কথায় নিজেদের জীবন দিয়ে দেবে বিনা প্রশ্নে। নূর তাদের থেকে চোখ সরিয়ে কনফারেন্স রুমের বাঁ পাশের বিশাল থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। পকেটে 2 হাত গুজে মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, তোমার খুনের বদলা আমি নিবই আব্বু। তোমার নূর কখনোই নরম মনের মেয়ে ছিল না। শুধু শান্তিতে জীবন কাটানোর জন্য সবসময় চুপচাপ মেনে নিত। আমার নীরবতা আমার দুর্বলতা ছিল না, কিন্তু তারাই সেটাকে আমার অস্তিত্ব ভেবে জীবনে চরম ভুল করে বসলো। যে রাফসান শিকদারের মেয়ে তেজিব নূর শিকদার, যার নামে পুরো শহর কাঁপত, তার মেয়ে এত নরম মনের হবে এটা যারা ভাবে তারা এখনো বোকা স্বর্গেই বাস করছে। প্রত্যেকটাকে গর্ত থেকে টেনে বের করে তাদের বুক থেকে কলিজা বের করে আনবো আমি মেয়ে বলে আমি দুর্বল নেই। নির্মমতা আমার রক্তে মিশে আছে। আমার ভালোবাসা থেকে আমার হিংস্রতা তীব্র। একটাকেও বাঁচিয়ে রাখবো না। সব কটাকে পিঁপড়ের মধ্যে পিষে মারবো আমি। নূরের রক্তলাল টলটলে চোখের দিকে তাকিয়ে আসমিন ঠোঁট কামড়ে হাসলো। এদিকে নূরের এই রূপ দেখে পাশে বসে থাকা সানবীর ঘাম ছুটে গেছে। কাঁপা কাঁপা হাতে টিস্যু দিয়ে ঘাম মুছে আসমিনের দিকে ভয়ার্ত চোখে তাকালো সানবীর। আসমিন সানবীর অবস্থা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলল। সানবি চোখ বড় বড় করে তাকালো আসমিনের দিকে। 4 বছরে এই প্রথমবার আসমিনকে এইভাবে হাসতে দেখছে সে। যার হাসি এত সুন্দর সেই মানুষটা একদমই হাসে না। আর যখন হাসে তখন তার সেই বাঁকা হাসিতেই সামনে মানুষটা কাপড় নষ্ট হয়ে যায় ভয়ে।
সানভীর নিজেরও কয়েকবার হতে হতে বেঁচেছে। আসমিন বলল, আমি আবারও প্রেমে পড়েছি সানভীর। ফোনে চোখ রেখে মুচকি হেসে বলল আসমিন। সানভীর কনফিউজড হয়ে গেল তার এই রিয়েকশন দেখে। রিয়েকশন দেওয়া উচিত এটা ভেবে। তার এখন নূরের তেজি রূপ দেখে ভয় ভয় লাগছে, আবার আসমিনের প্রাণবন্ত হাসি দেখেও খুশি লাগছে। আসমিনের প্রেমে পড়ার বিষয়টা নিয়ে চিন্তা হচ্ছে। নূরের যা রূপ দেখা যাচ্ছে, প্রেমে পড়ার কথা জানলে না জানি কোথায় কোথায় আগুন লাগিয়ে দেয় নিজের হাতে। পরে দেখা গেল টক্কর দেওয়ার আসমিন নিজেই খুঁজে খুঁজে তার প্রেমে পাগল কয়েকটাকে ধরে এনে আগুনে নিক্ষেপ করলো। বিশ্বাস নেই, এখন এই কলিযুগে কাউকে বিশ্বাস করা যায় না। সানভি ডিপ্রেশনে চলে গেল, টেনশনে। মিটিং শুরু হওয়ার 10 সেকেন্ড আগে আসমিন নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে এসে বসে পড়ল। কামিনী চৌধুরী এসে পৌঁছালো ঠিক 3 মিনিট পরে, তাই তাকে আর ভিতরে ঢুকতে দেওয়া হলো না। কনফারেন্স রুমের বাইরে বিশাল এলইডি স্ক্রিনে নূরের বক্তব্য শুনতে লাগলো সে। আমি রাফসান শিকদার একমাত্র মেয়ে, তেজিব নূর শিকদার। আজ থেকে কোম্পানি হ্যান্ড ওভার করে নিচ্ছি। আজ থেকে আসমিন জাইন চৌধুরী বা কামিনী চৌধুরী কেউই কোম্পানির দায়িত্বে থাকবে না। সমস্ত কোম্পানি আমিই পরিচালনা করব। আপনারা যারা এখানে কর্মরত আছেন, তারা আগামী 1 মাসে বিগত 4 বছরের সমস্ত হিসাব নিকাশ আমার টিমকে বুঝিয়ে দেবেন। আর অবশ্যই নিজেদের জন্য অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে নেবেন। কয়েকজনের চাকরির ব্যবস্থা আমি করে দেব। বাকি যারা বাদ পড়েছেন, তারা ঝামেলা করতে চলে সরাসরি কোর্টে দেখা হবে। আমার কাছে উপযুক্ত রিজন আছে আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন। কাজে কোনো রকম গাফলতি আমি বরদাস্ত করব না, তাই বি কেয়ারফুল। কামিনী চৌধুরী রাগে ফুঁসছেন। একেও এর বাবার মধ্যেই মারতে হবে, খুব বার বেড়েছে ওর। নুরের দিকে তাকে ফোঁস করতে করতে মনে মনেই বলল, আমিও শিকদার বংশের মেয়ে নূর। তোর আগে জন্ম হয় আমার, আমিও শেষ দেখে ছাড়ব। তোর অবস্থা রাস্তার কুকুরের মতো না করে আমি কামিনী চৌধুরী স্বস্তির নিঃশ্বাস নেব না। আসমিন তীক্ষ্ণ চোখে তাকিয়েছে কামিনী চৌধুরীর দিকে। সে যে আবার কোন খিচুড়ি পাকাচ্ছে তা তার চেহারায় স্পষ্ট। আসমিন পাশের চেয়ারে বিমর্ষ মুখে বসে থাকা আমজাদ চৌধুরীর দিকে তাকালো। সেও কামিনী চৌধুরীর দিকেই তাকিয়ে। আসমিন তার বাবার হাতে হাত রেখে গম্ভীর গলায় বলল, সামনে আমাদের খুব কঠিন সময় আসছে আব্বু। শিকদারদের 2 রমণীর যুদ্ধে কে পরাজিত হয় সেটা বলা যায় না। একজনের বিন্যাস নিশ্চিত। আমি আমার বউর পাশে আছি, তাই তার কোনো ভয় নেই। মিনিস্টার আসমিন জাইনের বউ কে সে কীভাবে প্রোটেক্ট করবে বুঝতেই তো পারছো। কিন্তু তোমার কি হবে? তোমার উচিত অন্য অপশন হাতে রাখা। আমার জানাশোনা অনেক মেয়ে আছে, দেখবো নাকি তোমার জন্য? আমজাদ চৌধুরী বজ্রহাত চোখে তাকালো আসমিনের দিকে। সে এখন সিরিয়াস মুখে নুরের দিকে তাকিয়ে। আমজাদ চৌধুরীর বুকের ব্যথাটা আবার বাড়তে লাগলো। গল্প ইট পাটকেল, কলমে সানজিদা বিনতে শফি, 2য় পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক এবং আমাদের পেজে সাবস্ক্রাইব করতে পারেন। আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।